আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে দিলাম। সেশনটা শুরু করতে আমরা বেশ লেট করে ফেলেছি, জাস্ট টেকনিক্যাল প্রবলেমের কারণে, বাট আমরা অবশেষে শুরু করলাম। তো আপনারা যে যেখান থেকেই জয়েন করেছেন একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করছেন। এবং আজকের আড্ডার যে টপিকটা, আমি আড্ডাই বলবো এটাকে, আড্ডার টপিকটাও আসলে খুবই খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আজকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি হচ্ছে সফটওয়্যার টেস্টিং, এই টপিকটা নিয়ে আসলে কথা বলবো। এটা নিয়ে আই থিঙ্ক যে আমরা আমাদের কমিউনিটিতে হচ্ছে দেখে থাকি যে ডিজাইনার ডেভেলপার মারামারি চাই, ঠিক একইভাবে হচ্ছে ডেভেলপার টেস্টার বা ডেভেলপার কিউএ, এদের মধ্যেও কিন্তু আসলে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। তো এটা নিয়ে আজকে আমরা আসলে কথাবার্তা বলবো। সো আই থিঙ্ক আপনারা এই আড্ডাটা খুবই খুবই এনজয় করবেন আর কি। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন, জিজ্ঞেস করতেছেন কেমন আছেন ভাই। ইয়েস, আমি আসলে বেশ 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 ভালো আছি। তো আমি আর দেরি করব না, দেরি না করে আমাদের আজকের স্পেশাল গেস্ট, এন্ড উই আর সো মাচ লাকি যে ভাই আমাদের কাছে সময় দিয়েছেন। বাকি আমি গেস্টকে ডেকে নিয়ে দেন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমি ডেকে নিচ্ছি হৃদয় দাস ভাইকে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সৌরভ, কি খবর ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি। এন্ড হচ্ছে একটু যদি ভাইয়ের সম্পর্কে যদি একটু পরিচয় করিয়ে দিই। ভাইয়া হচ্ছে আপনারা ফক্স মুভিস এর হয়তো বা নাম শুনে থাকবেন। তো হচ্ছে ওইটারই যে ফক্সটেল, এটা যে সফটওয়্যার কোম্পানি, তো ফক্সটেলে ভাইয়া আছেন এমবিএ সলিউশনস এর হয়ে কাজ করতেছেন সিনিয়র অটোমেশন অ্যানালিস্ট হিসেবে। সো ভাই আপনার জার্নিটা সম্পর্কে আমরা জানবো। আর শুরু করি তাহলে আমাদের আজকের আলোচনা। আলোচনাটা করার আগে এটা খুব যে আমি সবসময় বলি যে একটা সেশন শুরু করার আগে যে ওই রানওয়েটা বানানো আসলে খুব ইম্পর্টেন্ট। তো আগে একটু আপনার সম্পর্কে একটু জানতে চাই যে ভাই আপনার সম্পর্কে যদি একটু বলতেন যে যে আমাদের আজকে আলোচনার টপিকটা হচ্ছে ডেভেলপার ভার্সেস হচ্ছে টেস্টার। তো আপনার কিভাবে আসলে হচ্ছে টেস্টিং এর এই জার্নিটাতে আসা, হচ্ছে বর্তমানে কি কি আসলে হচ্ছে ভাই ব্যস্ত আছেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, সো আমার জার্নি শুরুটা কিউএতে আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। আমি এমনিতে যখন ভার্সিটিতে থাকি তখন হলো আমি একটা জাপানিজ কোম্পানিতে জব করতাম। সো ওখানেও মানে ইউআই ইউএক্স এর ডিজাইনের কাজ করতাম, প্লাস হচ্ছে বিভিন্ন আমি অনেক আগে থেকে বিভিন্ন ডিজাইনের কাজ করেছিলাম। সো ওগুলা নিয়ে কাজ করতাম। তখন জাপানিজ একটা কোম্পানিতে ছিলাম। এরপর যেদিন আমার থিসিস ফাইনাল থাকে সেদিন আমার একটা ইন্টারভিউ থাকে দেশট্রেজার নামে একটা কোম্পানিতে। সো ওইখানে আমি ইন্টার্নের জন্য আর কি, সো ওখানে প্রথম যাই। সো ওখানে ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করি। এরপর আমার সামহাও ইন্টার্নের জন্য আমাকে চয়েস করে। আমরা 30 জনের মতো প্রায় এক্সাম দিয়েছিলাম, 2 জন চুজ হয় পরের ফেজে, মানে আমরা ফাইনালি যাওয়ার জন্য। সো আমরা জয়েন করি। সো টিল নাও মানে ওই দিন পর্যন্ত আমি আসলে জানতাম না কিউএ নামে একটা পজিশন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে, মানে যেটা সবচেয়ে বড় ডিসকাশন হয়তো হবে পরবর্তীতে। সো এরপরে আমাকে বলে যে আপনাকে কিউ এর জন্য চয়েস করা হয়েছে, আপনি আজকে থেকে অটোমেশন করবেন। প্রথমত আমার কাছে দুইটা কোয়েশ্চেন ছিল যে প্রথমে কিউএ কি, এটা যে একটা ডেজিগনেশন এটা আমি জানি না। দ্বিতীয়ত আমাকে অটোমেশন করতে হবে, এইটা আবার মস্ত বড় একটা মানে রেসপন্সিবিলিটির জায়গা। আমার কাছে আসলে সবকিছু একটু ঘোলাটে লাগছিল। সো আমি দেখলাম জাভার কোড দিল। সো আমি আসলে জাভা কখনো পছন্দ করতাম না, অনেক বেশি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ করতে হতো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেগুলো আমি একটু সবসময় ইগনোর করার চেষ্টা করতাম। আমি তখন পর্যন্ত পাইথনে কাজ করতাম, টুকটাক ডেভেলপমেন্টে কাজ করেছিলাম পাইথনে। সো ওইখানে যে আসলে তখন জাভাতে আমাকে মানে একেবারেই হাতে করে নিতে হয় আমার নতুন করে, তারপর নিজেই অটোমেশনের কোডগুলো লেখা হয়। সো এইটা মানে প্রথম আমি এমন না যে তখন আমি অটোমেশন জানি, আমি অটোমেশন কি এটা আমি দেখতেছিলাম, নিজে কাজ করছিলাম। বাট মজার ব্যাপার আমি কি করছিলাম সেটাও আমি বুঝতেছিলাম না। আমি দেখতেছি কোড রান দিলে আরে মানে আমরা ম্যানুয়ালি বাটনের টিপ ক্লিক করতেছি, তারপরে বিভিন্ন ফর্ম ফিল আপ করি ম্যানুয়ালি আমরা কিবোর্ড থেকে টাইপ করে, বাট এই স্ক্রিপ্ট রান দিলে ধাপাধাপ সবকিছু রান হয়ে যাচ্ছে। মানে জিনিসটা তো খুবই মজার। মানে আমার অনেক সময় যে ফর্মটা ফিল আপ করতে হয়তো আমার 5 মিনিট লাগতেছে ম্যানুয়ালি আমি ইনপুট দিতে, সেখানে আমার মানে 10 সেকেন্ডে পুরো কাজ হয়ে যাচ্ছে। মানে সুপার ফাস্ট একটা জিনিস। সো আমার মেইনলি টার্গেট ছিল ডেভেলপমেন্টে যাওয়া। সো ওই যে প্রথম আমি অটোমেশনের একটা কি বলে একটা সাপোর্ট পেলাম, মানে অটোমেশনের থেকে একটা নতুন নলেজ গেদার করলাম যে জিনিসটা ফাস্টার দেন মানে আমরা যদি ম্যানুয়ালি এক্সিকিউশন করতে চাই। তার মানে কিউ এর হলে এরকম একটা জায়গা আছে যেখানে কিনা আমরা হলো অটোমেশন করতে পারবো, এবং অটোমেশন করে যেটা অনেক বেশি টেকনিক্যাল জায়গা, এবং অটোমেশন করে আমি আমার অনেক কাজ খুব কম সময়ে করে ফেলতে পারবো। তো এই ইন্টারেস্টিং জায়গাটা প্রথম আমার মাথায় হিট করে, এবং তখন আমি মনে করি যে আচ্ছা কিউএ একটা ইন্টারেস্টিং রোল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে।
তখন আমার আসলে পরবর্তী যে ক্যারিয়ার গ্রোথটা ওইখান থেকে আসে। এরপর আমি বিভিন্ন সময় কোম্পানি চেঞ্জ করি। একটা ইউএস এর কোম্পানি ছিলাম, সেই কোম্পানিটা পুরোটাই হচ্ছে অটোমেশন বেসডই ছিল। সো ওরা মেইনলি একটা কোডলেস অটোমেশন টুল নিয়ে কাজ করতো। সো ওগুলা ওইখানে আমি কাজ করছিলাম। সো এরকম আস্তে আস্তে কোম্পানি সুইচ করে বাংলাদেশে বড় বড় বিভিন্ন কোম্পানিতে কাজ করেছিলাম। মাঝে একটা ভেন্ডরের থ্রোতে গ্রামীণ ফোনেও ছিলাম, গ্রামীণ ফোনেও কাজ করেছি। গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপের যে অটোমেশন সেখানেও কাজ করেছি। সো ওইটা একটা মানে লার্জ স্কেলের কি বলে এক্সপিরিয়েন্স ছিল। তারপর তো ফক্সটেলে এখন এমবিএর হয়ে কাজ করছি। সো আমি মেইনলি হচ্ছিল ম্যানুয়াল টেস্টিংও করতে হয়েছিল লাইফে, যেহেতু অটোমেশন আসতে হলে অনেক বিশাল সময় ম্যানুয়াল টেস্টিং এ পার করেছি, প্লাস অটোমেশন করেছি। অটোমেশনে অনেক ভালোই মানে বাংলাদেশে পার্সপেক্টিভে আমার ভালো পরিমাণে যত ধরনের টুল ইউজ করার প্রয়োজন ছিল আর কি সবগুলো ইউজ করেছি, প্লাস কাজ করেছি। তো এইটা ইম্পর্টেন্ট। আর এখন তো পুরোপুরি কাইন্ড অফ অটোমেশন রিসার্চ অ্যানালিস্ট দুইটা হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ হৃদয় ভাই, ইন্টারেস্টিং একটা জার্নি, মজাই পাইলাম। সো এবার যদি আমরা একটু যদি এতে যাই, একটু যদি হতেছে আমরা যদি একটু ডিটেইলসে যদি একটু যাওয়া ট্রাই করি, তো বিষয়টা হচ্ছে এরকম যে ভাই আপনার পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু আসি, যে ধরেন কোনো একজন গ্র্যাজুয়েট সে ইউনিভার্সিটি থেকে পাস করছে, তো তার সামনে বেসিক্যালি কথার কথা হচ্ছে দুইটা অপশন আসলে থাকে আপনার ইয়ে থেকে যদি আমরা চিন্তা করি, যে সে ইদার ডেভেলপমেন্টে যেতে পারে, সে অথবা কিউএ বা হচ্ছে টেস্টিং এর দিকেও সে যেতে পারে। তো ও আসলে বুঝবে কিভাবে যে অ্যাকচুয়ালি তার কখন কোনটাতে আসলে হতেছে যাওয়া উচিত আর কি? এটা যদি একটু আপনার পার্সপেক্টিভটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। সো এটা কাইন্ড অফ আমরা যখন ইয়েতে থাকি, যেমন যখন ক্লাস 9-10 আমরা যখন যাই, আমরা হচ্ছে সায়েন্স নিব, কমার্স নিব নাকি আর্টস নিব, আমরা হচ্ছে হলো বিভিন্ন স্কুলে এরকম ইয়ে আছে, সুযোগ আছে যে 9-এ যখন উঠতাম তখন আমাদের আসলে 3টা ক্লাসেই সেকশনে ক্লাস করার সুযোগ থাকতো। তারপরে আমি ডিসিশনগুলো মেক করতে পারতাম যে আমার এখন কোন কোন সেক্টরে আসলে যাওয়া উচিত। সো যে কোনো ব্যক্তির আসলে এই চয়েস অফ ইন্টারেস্ট কি হওয়া উচিত সেটা নিয়ে আসলে প্রথমে তার একটা বেসিক এক্সপিরিয়েন্স প্রয়োজন। সো সেটা একাডেমিক পর্যায়ের হতে পারে, যে একাডেমিক পর্যায়ে যে কাজগুলো, একাডেমিক পর্যায়ে এটা ট্রু যে কিউএ নিয়ে ওভাবে কেউ কাজ করে না। একাডেমিক পর্যায়ে কিউএ নিয়ে একাডেমিক কারিকুলামে আসলে প্র্যাকটিক্যাল খুব একটা কিছু দেখানো হয় না আর কি। সো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। বাট সফটওয়্যারের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে হলো সফটওয়্যার যে কাজগুলো আছে সেগুলো চাইলে সেখানে দেখা যায়, কারণ ওই ডেভেলপমেন্টটা চলে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এরপর ডেটাবেস নিয়ে আমরা জানতে পারি। সো আমার আসলে ডেভেলপমেন্টের জার্নি যেটা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এরপরও একাডেমিক কেরিয়ারে কিছু কিছু ইউনিভার্সিটিতে এখন তো বাধ্যতামূলকভাবে অ্যাড হয়ে গিয়েছে, যেমন কিউ এর কিছু কোর্স আছে। তখন দেখা যায় কি আমাদের এখন কিউ এর ইন্ডাস্ট্রিগুলো আগে ওভাবে কিউ এ কাজ করা হতো না একাডেমিক ক্যারিয়ারে, বাট এখন দেখা যায় আপনি সহজে কোনো কিছু ইনফরমেশন পেতে পারেন, সহজেই বিভিন্ন দেখা যায় হচ্ছে রিসোর্স পেতে পারেন, ইউটিউব হতে পারে বা এখন অনেকগুলো ওয়েবসাইট আছে। সো আপনারা যেটা হবে যে আপনারা যখন একাডেমিক অবস্থায় থাকেন তখনই তো চয়েস অফ ইন্টারেস্ট আপনার চুজ করতে হবে। সো ক্রিয়েট করাটাও তখন ছোটখাটো করে যে প্রজেক্টগুলো থাকে একাডেমিক সেগুলাই কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো হচ্ছে ট্রাই করা উচিত। সো আমরা যখন একাডেমিক জায়গা থেকে এগুলো কাজ করব এবং আমাদের যে প্রজেক্টগুলো থাকে সেগুলো যদি আমরা এই রিলেটেড করতে পারি, যে হয় ডেভেলপমেন্টও করলাম আমি কিউ এর পার্সপেক্টিভও করলাম, তারপর আমি বুঝতে পারবো আসলে আমার জন্য কমফোর্ট জোন কোনটা। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি কি করতে পারি না করতে পারি সেটার চেয়ে সবচেয়ে ইন্টারেস্টের জায়গা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমি আসলে কিসে ইন্টারেস্টেড। আমার কি কিউ এর কাজগুলো করতে ইন্টারেস্ট প্রয়োজন মনে হচ্ছে, নাকি আমি ডেভেলপমেন্ট করতে আমার কাছে ভালো লাগছে। সো কিউএতে আসলেও যে প্রবলেম সলভিং করতে হবে না এমনটা না, কিউএতে আসলে প্রবলেম সলভিং করতে হয়। বাট সমস্যা হচ্ছে হলো আমরা আসলে একটা ভুল ধারণার উপর ভিত্তি করে যে কিউএতে যাব কোডিং করব না, তো এটা একটা ভুল ধারণা। বাট সেখানে সফটওয়্যারের অনেক বেজ নলেজ লাগে, অনেক থিওরিটিক্যাল নলেজ থাকে, তারপরে আসলে আমরা ডেভেলপমেন্ট বা অটোমেশন সেক্টরে যাই। সো আমার কাছে মনে হয় একাডেমিক ক্যারিয়ারেই বিভিন্ন ধরনের এখন রিসোর্স আছে, সেখানে প্র্যাকটিস করা যেতে পারে। সো এইটা থেকে স্টার্টটা করা উচিত আর কি একাডেমিক ক্যারিয়ার থেকে। ওকে, এই জায়গাটা থেকে হচ্ছে আমি আসলে কয়েকটা কোশ্চেন আসলে হচ্ছে আমি ভাইকে এখন একটু করবো। কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং কিছু কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে আমিও চেষ্টা করি সবসময় হচ্ছে খুঁজে আসার জন্য বা খোঁজার জন্য। তো যেমন আই থিঙ্ক আপনারা একটু আমাকে ইয়ে করবেন,
উৎসাহিত করবেন যে আসলে কি কি কোশ্চেন আসলে আমরা করতে পারি বা করতে পারি। তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে কিউএ তে যাওয়ার জন্য আসলে কোনো কোডিং নলেজের প্রয়োজন হয় না, এই একটা কোশ্চেন। কিউএ বা টেস্টিংটা আসলে কবে থেকে শুরু করতে হয়, এটা কি ডেভেলপমেন্টের আগে শুরু করতে হয় নাকি ডেভেলপমেন্টের পরে শুরু করতে হয়, ডেভেলপারের সাথে টেস্টারের যে একটা অম্ল মধুর যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের আমি কথা বলবো। তো এরকম আরো ইন্টারেস্টিং যদি কারো কোনো টপিক থাকে প্লিজ আমাদেরকে একটু আসলে কমেন্ট সেকশনে জানাবেন। উড লাভ টু আর কি যে এই কোশ্চেন গুলা ভাইকে আসলে করার জন্য, এবং ভাইয়ের কাছ থেকে রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা আসলে পাওয়া যাবে। তো তার মধ্যে ভাই সবার ফার্স্টে যে কোশ্চেন দিয়ে আসলে আমরা শুরু করতে চাই সেটা আমাদের ভাই কিউএ হোক আর হইতেছে যে মানে কিউএ যদি বলি বা টেস্টারই যদি বলি, এই পজিশনে বা এই জায়গাতে যেহেতু এটা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে আসলে রিলেটেড। তো ভাই প্রথম কোশ্চেনটা আমার সেটা হচ্ছে ভাই এটার জন্য কি আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয় কিনা, বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসাটা কি বাধ্যতামূলক কিনা, এটা যদি ভাই একটু বলতেন। আচ্ছা, সো মানে এটা কেন কিউএতে কোশ্চেনটা করা হয়, কেন আসলে ডেভেলপমেন্টে করা হয় না, এটাও আসলে সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে মনে হয়। যে আপনি যখন ডেভেলপমেন্ট সেক্টরে যাবেন, ওই যে আমি বললাম প্রথমে চয়েস অফ ইন্টারেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কিউএর পার্সপেক্টিভে যদি আমি বলি, এটা আসলে আপনার চয়েস অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। আপনার আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ড হতে হবে এমনটা না, মানে সিএসসি তে যারা করে সবাই যে আসলে খুব বেশি এমন যে সে টেকনিক্যালি অনেক সাউন্ড, এটা আসলে ভুল। আমাদের ইভেনচুয়ালি মানে বাইরের কোম্পানিগুলো তো আছে, বাংলাদেশের লোকাল অনেক কোম্পানিতে অনেক টেকনিক্যাল যারা লিড এবং খুব ভালো ভালো পর্যায়ের ডেভেলপার, তারা কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডেড না। তার মানে কি, যেমন আমি যেমন অনেকেই চিনি যারা বড় বড় কোম্পানিতে ছিল, পাঠাও বলতে পারেন, কিংবা বিগেস্ট ব্রেন স্টেশন হতে পারে, মানে যেখানে টপ নচ কোম্পানিগুলো আছে বাংলাদেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ওখানে অনেক টেকনিক্যাল লিড আছে, অনেক সিনিয়র লেভেলের ম্যানেজার আছে বা সফটওয়্যার ডেভেলপার আছে, যারা কিনা আসলে এই কি বলে, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছে, ইংলিশ ডিপার্টমেন্টের অনেকে আছে, তারা ইসি কিংবা ত্রিপলির ব্যাকগ্রাউন্ডের আছে। অর্থাৎ যারা কিনা একাডেমিক কেরিয়ারটা কোনোভাবে ওই টেকনিক্যালি আমরা যেভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ছিলাম সেরকম ছিল না। সো তারা তাহলে আসলে কিভাবে আসে, তাদের চয়েস অফ ইন্টারেস্টটা ছিল। অনেকেই আমি দেখেছি যেমন যারা কিনা বিবিএ থেকে পড়ে এমআইএসএ মেজর করতো, কিংবা ত্রিপলিতে পড়ে তাদের কাছে কোডিংটা ভালো লাগতো, আরডুইনো নিয়ে যখন সি নিয়ে কাজ করতো, মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতো। সো এইটা তখন তার মধ্যে এক ধরনের পুশ ক্রিয়েট করে, যেখানে সে আসলে চয়েস অফ ইন্টারেস্টটা ক্রিয়েট করতে পারে। সো মানে আপনার যদি চয়েস অফ ইন্টারেস্টটা থাকে হলো আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাবেন বা কিউএ হবেন, তখন আসলে ব্যাকগ্রাউন্ডটা কখনোই ম্যাটার করে না। আপনার যদি শিখতে ইচ্ছা করে তাহলে, যেমন আমাদের কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে, আমরা যদি আগে থেকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, তাহলে আমাদের নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে সর্বোচ্চ 5 থেকে 10 দিন সময় লাগে। যারা সিনিয়র লেভেল ডেভেলপার তাদের আরো অনেক কম সময় লাগে। সো এই যে নতুন একটা কিছু শেখা, সেটা আসলে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আসলে সময়ই লাগে না। সো যে ব্যাকগ্রাউন্ডটা আপনার, অর্থাৎ আপনার ক্যারিয়ারের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যে সবসময় একাডেমিক ক্যারিয়ারে সিএসসি তে হতে হবে এমনটা না। সো আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে আসতে পারেন। ইম্পর্টেন্ট হলো আপনি আসলে কাজ করতে ইচ্ছুক কিনা ওই ইন্ডাস্ট্রিতে, এবং আপনি এই জিনিসগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারছেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এরপরে যখন আপনি রিলেট করতে পারবেন, আপনার ইন্টারেস্ট ক্রিয়েট করবেন, নতুন কিছু শেখা আপনার জন্য কোনো ব্যাপার না। বুঝতে পারছি, থ্যাংক ইউ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আরেকটা কোশ্চেন, আসলে আপনি অনেকটা ছোট করে কভার করছেন, বাট আমি ডিটেইললি যাচ্ছি এই কোশ্চেনটা করার জন্য, যে এটা আসলে ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটি থেকে যে ব্যাচটা আসলে গ্রাজুয়েট হয়ে যখন বের হয়, তাদের মধ্যে কথাটা শোনা যায় যে যে প্রোগ্রামিং কম পারে সে আপনার কিউএ তে যাবে আর কি। মানে এইটা আসলে ভাই কতটুকু সত্য, বা এটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, এই ব্যাপারটা আসলে, হ্যাঁ, এই ঘটনাটা সত্য যে আসলে এই প্র্যাকটিসটা আছে কিনা। সত্যি বলতে এই প্র্যাকটিসটাই আছে বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রিতে। ইভেন এটা ডিপেন্ড করে, যেমন আমরা আসলে কিউএ সেক্টরটাই কি কি কাজ হয়, যেটা আমি বারবার বলছিলাম, একাডেমিক ক্যারিয়ারে আমাদের কখনোই বলে না আসলে কিউএ বলতে আমরা কি বুঝি। আমরা বুঝি টেস্টিং করা। সো টেস্টিং করা আমাদের মানে প্রথম পারসেপশন হলো আমরা কি দেখবো, আমরা তো বাটন চেক করবো, আমরা কিছু ডেটাকে ভ্যালিডেট করবো, সেটা আমি চোখ দিয়ে দেখতে পারি, আমি হাতে মুভমেন্ট করে আমি হয়তো এই বিভিন্ন ফাংশনালিটি টেস্ট করতে পারি। এইটুকু পর্যন্ত আসলে তার ফার্স্ট যে চিন্তাটা সেটা আসে। আবার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চিন্তা আসে, আচ্ছা আমার কোডিং করতে হবে, প্রোগ্রামিং করতে হবে। তো এই যে দুইটা একটা ফাইন লাইনের মধ্যে দুইটা ডিফার করছে, এই চিন্তাটা আসলে মানে আমাদের জন্য আমরা চিন্তা করি যে হ্যাঁ, তার মানে কোডিং পারি না, আমি কিউ হতে যাবো। জিনিসটা এমনটা না। কিউ এর একটা পোর্শন আছে যেখানে আপনার কোডিং করার প্রয়োজন হয় না,
বাট কিউ এর অনেক পুরো লার্জ স্কেলে যে পোর্শনটা আছে সেখানে আপনার কোডিং বা আপনার টেকনিক্যালি সাউন্ড হতে হয়। সুতরাং আমরা আসলে ওই ইনিশিয়াল স্টার্টিং এর জন্য হ্যাঁ, আমরা যদি কোডিং নলেজ নাও থাকে সেটা আমরা স্টার্ট করতে পারি, বাট আপনার কি ক্যারিয়ার একটা জায়গায় আটকে থাকবে? মানে আপনি তো সবসময় জুনিয়র থাকবেন না, আপনি সবসময় ইন্টার্ন থাকবেন না, আপনার তো টার্গেট কখনো এটা হতে পারে না, তাই না? সো আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন ডেভেলপারের ক্ষেত্রে আপনি যখন কিছু মেথড পারেন, কিভাবে মেথড লিখতে হয় প্রোগ্রামিং এ, আপনি তখন ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবেন। আপনি যখন একটা প্রজেক্ট বিল্ড করতে পারবেন স্পেস থেকে, তখন আপনি সিনিয়র হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ডেভেলপার হিসেবে আপনার লেভেল ইনক্রিজ হয়। সেম ভাবে কিউ এর লেভেল ইনক্রিজ করার জন্য আপনাকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। কিউ এর অনেক বড় রেসপন্সিবিলিটি। আরেকটা জিনিস একটু পরে আমি ডিসকাস করছি, এবং কিউ এবং টেস্টের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, আমরা জিনিসটাকে মিশিয়ে ফেলি। সো এটা নিয়ে আমরা হয়তো পরে একটা ডিসকাশনে যাবো একটু পরে। বাট আমরা যেটা চিন্তা করি যে কিউএতে আসলাম, কিউএ যদি আমি যেটা বলি যে আমরা বাগ বের করি, এখন সমস্যা হচ্ছিল কিউএ একটা বাগ বের করার পরে তার কি রেসপন্সিবিলিটি শেষ হয়? অবশ্যই না, তার রেসপন্সিবিলিটি আসলে বাড়তে থাকে। অর্থাৎ প্রোডাকশন একটা প্রোডাক্ট যাওয়ার পরে সেটা নিয়ে কোনো ইস্যু হলে সেটারও সলিউশন এবং সলিউশন চিন্তা করা কিংবা হলো সেটা অ্যানালাইসিস করা, সেটা কিন্তু কিউএ কে করতে হয় ইনিশিয়াল স্টেটে। তারপরে সেটা প্রবলেমটা আইডেন্টিফাই করার পর সে তখন আইডেন্টিফাই করতে পারে এই প্রবলেমটার জন্য আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে যাব নাকি ব্যাক এন্ড ডেভেলপারের কাছে যাব নাকি সার্ভারের সমস্যা ডেভঅপস এর কাছে। তার কাছে তো ওই পাথটাই যেতে হবে যে আমি কোন পাথে গেলে সলিউশনটা পাবো। তার মানে আমাকে যদি কোন একটা পাথ চুজ করতে হয়, আমাকে অবশ্যই জানতে হবে যে এই পাথটা সলিউশন যে মেকার তার কাছে যাওয়ার আগে আমার ডিসিশনটা ক্রিয়েট করতে হবে যে আমি কার কাছে যাব। এই ডিসিশনটা ক্রিয়েট করার জন্য আমার টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আমি যদি নলেজ না জানি আসলে এটা কোন জায়গা থেকে প্রবলেমটা কি হচ্ছে, সার্ভারের থেকে নাকি ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড, তাহলে কিন্তু আমি আসলে সলিউশনটার জন্যই যেতে পারবো না এক্স্যাক্টলি। তো এই জায়গায় আমাকে অবশ্যই টেকনিক্যালি সাউন্ড হতে হবে। এখন সলিউশন তখন কারা যায়, আপনি যত বেশি সিনিয়র হতে থাকবেন আপনাকে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার টেকনিক্যালি সাউন্ড হতে হবে, এবং তখনই আপনি আসলে সলিউশন নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। আমরা যে বাগের কথা বলি, বাগের ডেভেলপ এই কিউ এর দুইটা রেসপন্সিবিলিটি থাকে। একটা হচ্ছে বাগ ফাইন্ডিং, যেটা আমরা করি এবং ভালোভাবে বাগ ফাইন্ডিং করতে হয়, যেটার জন্য টেকনিক্যাল নলেজ লাগে। আরেকটা হচ্ছে বাগ অ্যানালাইসিস। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা জুনিয়র থাকি, আমরা টেকনিক্যালি সাউন্ড না, আমরা বাগ অ্যানালাইসিস করতে পারি না, তখনই আসলে প্রবলেম হয়। ডেভেলপারের সাথে কিউ এর একটা অসামঞ্জস্য সম্পর্ক তৈরি হয়। দেখা যায় অনেক সময় ডেভেলপার বলে এটা বাগ না, এটা ফিচার। সো এখানে একটা নেগোসিয়েশন করতে হয়। সো আপনার যে নেগোসিয়েশন টুল, এটা আমি সবসময় বলি, নেগোসিয়েশন টুল ক্রিয়েট করার জন্য তো আপনাকে ওই নলেজটা নিয়ে যেতে হবে। আপনাকে তো বলতে হবে এইটাই বাগ বা এখানেই সমস্যা, এবং সে কেন বিশ্বাস করবে, সে আপনাকে যাই বলবে আপনিও বা কেন বিশ্বাস করবেন। তখন আপনাদের তো কমিউনিকেশন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। তো কমিউনিকেশন লেয়ারটা তখন ওই টেকনিক্যালি সাউন্ড, আপনার একটু দেখা যাবে ফ্রন্ট এন্ডের নলেজ থাকা লাগবে, আপনার ব্যাক এন্ডের বা সার্ভারের রিলেটেড নলেজ থাকতে হবে। তখন আপনি বলতে পারবেন এটা সার্ভারের সমস্যা, আপনি তখন বলতে পারবেন এটা হচ্ছে হলো স্পেসিফিক ফ্রন্ট এন্ডের সমস্যা, এখানে আপনার বাগ আছে, আপনি এটা ফিক্স করে দেন। তখন আপনি নেগোসিয়েশন টুলটা পাবেন। তখন আপনাকে ডেভেলপার চাইলেও কিছু একটা বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিবে, এই সুযোগটা থাকে না আর কি। সো হ্যাঁ, অবশ্যই টেকনিক্যালি সাউন্ড হওয়াটা ইম্পর্টেন্ট, বাট এটা ক্রমে আস্তে আস্তে একদম প্রথম দিন থেকে অনেক বেশি কোডিং করতে হবে এমনটা না। বাট আপনার যখন ক্যারিয়ারে গ্রো করতে হবে তখন আস্তে আস্তে আপনাকে অনেক বেশি সাউন্ড হতে হবে। এবং কিউ এর আরো একটা জায়গা আছে যেটা ওই পরের ডিসকাশনে আমরা হয়তো বা যাবো, যে কিউ এর কি পরিমাণ টেকনিক্যালি সাউন্ড হতে হয় একটা ক্যারিয়ারের। আপনি যখন একটু সিনিয়র কিংবা আপনি ম্যানেজার লেভেলে যাবেন, তখনও কিছু আপনার রেসপন্সিবিলিটি থাকে, যেখানে টেকনিক্যালি সাউন্ডের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই পুরো বিষয়টা আমাদের সাথে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা কোশ্চেন একটু করবো, এটা আসলে বাংলাদেশের আপামর সফটওয়্যার কোম্পানির ওনার বা হচ্ছে কোম্পানির সিটিও বেসিক্যালি দায়িত্বের মধ্যে থাকেন। সেটা হচ্ছে এটা একটা ট্রেন্ড বলবো না, মানে এটা একটা ভ্রান্ত ধারণার মতো বলা যায় যে হচ্ছে ডেভেলপমেন্ট টিম আগে ডেভেলপ করে স্টার্ট করে দিয়েছে, প্রোডাক্ট বিল্ড হয়ে গেছে, দেন আসলে হচ্ছে যে কিউএ হায়ার করে দেন হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে ওই প্রোডাক্টটা হচ্ছে আপনার কিউএ করা হয় বা হচ্ছে সফটওয়্যার টেস্টিং পার্টটুকু আসলে হচ্ছে করা হয় আর কি। মানে এটা কি এই ঘটনাটা সত্যি কিনা, ফার্স্ট অফ অল যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে হচ্ছে এই কাজটা করা আসলে হচ্ছে উচিত কিনা আর কি, এটা যদি একটু। এটা হচ্ছে আগের ঘটনার মতো যেটা হয়ে আসতেছে, এটা আসলে ঘটনা হয়ে আসতেছে, বাট এটা গুড প্র্যাকটিস, মানে এটা কোনোভাবে একটা সফটওয়্যার কোম্পানি প্র্যাকটিস করতে পারে না। এখানে দুইটা ঘটনা ঘটে, যেটা হলো এখন তো আসলে বাইরের কোম্পানি থেকে যখন প্রজেক্টগুলো আসে, আপনাকে রিকোয়ারমেন্ট থাকে যে আপনার কোম্পানিতে 2 জন ডেভেলপার কিংবা 3 জন ডেভেলপার এগেইনস্টে ন্যূনতম একজন কিউএ থাকতে হবে।
এবং অনেক জায়গায় 1:1 থাকে, সেটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সো ধরে নিলাম 2 জনের জন্য একজন থাকে। সো আমার যখন একটা জিনিস ডেভেলপমেন্ট হয়ে যায়, তারপরে যখন হচ্ছিল কিউএ আনি, এটা অনেকগুলো লু ফল্ট আছে। লু ফল্টে কিরকম, আমার কিউএ তো ফিচার বুঝাতে হবে। মজার ব্যাপার হচ্ছিল, প্রকৃতির নিয়ম হচ্ছিল কিউএ থেকে ডেভেলপাররা ফিচার বুঝবে, আর এখানে যদি হয় যে কিউএ পরে জয়েন করছে, তাহলে ডেভেলপাররা কিউএ কে ফিচার বুঝাচ্ছে। এখন ধরেন বিজনেস লজিকটা আমি কিউএ, আমি নতুন জয়েন করলাম একটা কোম্পানিতে, এবং সেখানে প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। সো ডেভেলপার আমাকে বুঝাচ্ছে, দেখেন এখানে গেলে এটা হয়, এটাই বিজনেস লজিক। তাহলে সে যেটা বানিয়েছে, অর্থাৎ সে যেটা ডেভেলপ করেছে, সেটা তো সে ডেভেলপ করে আমাকে দেখাচ্ছে, দেখেন এভাবে কাজ করে, এটাই বিজনেস লজিক। তখন আমি কি নিজে থেকে আর কিছু ইনপুট দিতে পারবো? মানে আমার কাছে তো আসলে নতুন কিছু নেই। আমি হয়তোবা সর্বোচ্চ দেখতে পারি যে একটা বাটনের ফাংশনালিটি ঠিক আছে কিনা, কিন্তু বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে নতুন ধরনের আইডিয়া জেনারেট করা, সেটা কি আমি কখনোই দিতে পারবো না। কারণ সেটা ফিচার, সে আমাকে যদি বলে এটাই ফিচার, সেখানে আমার আসলে কোনো ধরনের নেগোসিয়েশন টুল থাকে না যে এটা আসলে ফিচার না, এখানে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেল করে। কিংবা হচ্ছিল ওই সময়টা অনেক কম থাকে, পরবর্তীতে যখন এই কিউএ হায়ার করা হয়, আসলে ওই কিউএ এর জন্য যে টেস্টিং পিরিয়ড কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্সের যে পিরিয়ডটা থাকে, সেটা অনেক কম থাকে। সেই সময়ে আমি বিজনেস ডক যেগুলো বিআরডি, সেগুলো পুরোপুরি রিড করে তারপরে আমি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবো, সেটার আসলে সুযোগ থাকে না, কারণ অলরেডি ওই ফিচার কিংবা হচ্ছিল প্রজেক্টের ডেলিভারির সময় হয়ে যায়। সো এটা আসলে গুড প্র্যাকটিসিং। এবং কিউএর একটা বড় রেসপন্সিবিলিটি, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের প্রথম যে পোর্শনটা থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য আপনার ফিচার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আসলে আপনার কাছে যখন প্রজেক্টটা ডেভেলপমেন্ট হয়ে চলে আসতেছে, তখন তো আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে আপনি নাই। আপনি যে নতুন নতুন প্রশ্ন করতে পারতেন ক্লায়েন্টকে, সেখান থেকে আরো বেশি রিকোয়ারমেন্টের স্টেপ বাই স্টেপ ডিগ ডাউন হতো, সেখানে আরো বেশি অ্যানালাইসিস করে আপনি কোথায় কখন কোন ফাংশনটি দেওয়া উচিত কিংবা উচিত না, বা এজ কেস সিনারিও নিয়ে অ্যানালাইসিস করা, সেটা আসলে কখনো একটা ডেভেলপার করে না। ডেভেলপার মূলত হ্যাপি পাথ নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে খুশি থাকে, এবং একটা দুইটা নেগেটিভ কেস যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে ডিসকাশন হয়। কিন্তু একটা রেয়ার কেসে এজ কেস যে সিনারিও গুলো থাকে, সেগুলো নিয়ে আসলে ডেভেলপার কিংবা প্রজেক্ট ম্যানেজার অনেক সময় দেখা যায় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারে না, কারণ ফিচারের বাগ কোথা থেকে আসতে পারে সেটা সবচেয়ে বেশি নলেজ থাকে আসলে একটা কিউএ। সো রিকোয়ারমেন্ট ফেজ গেল, সেখানে কিউএ নাই। তারপরে টেস্টিং প্ল্যান থাকে, নরমালি টেস্টিং প্ল্যান করতে হয় ডেভেলপমেন্টের আগে, সেটাতেও আপনার কোনো ইনভলভমেন্ট নাই। তারপরে যেটা করতে হয়, টেস্ট কেস এবং চেকলিস্ট দেওয়া হয় ডেভেলপারকে। ওই ডেভেলপারকে চেকলিস্ট বলতে একটা ওই বিজনেস ডক যেটা ক্লায়েন্ট থেকে আসে, সেটাই দিতে হয়, যেখানে আপনার প্রকৃত যে চেকলিস্টটা একটা কিউএ থেকে প্রোভাইড হয় এজ কেস সিনারিও পর্যন্ত, যেটা ডেভ এনভায়রনমেন্টে টেস্টিং করতে হবে, সেখানেও কোনো ধরনের ইনভলভমেন্ট নাই। আপনার টেস্ট কেস লেখা আগে থেকেই, যেটা ডেভেলপমেন্ট টাইমে প্যারালালি চলতে থাকে, সেখানেও আপনি নাই। তাহলে একটা কিউএর সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে টোটাল 6টা থেকে 7টা স্টেপ, 4টা স্টেপে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, তাহলে আপনার আসলে কাজ কি কিউএ হিসেবে? শুধু টেস্টিং করা, তাহলে আপনি আসলে টেস্টার, আপনি কিউএ না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো আমরা সবসময় কিউএ এবং টেস্টারকে এক করে ফেলি, বাট দুইটা বিশাল একটা আলাদা জায়গা আছে। তো আমরা এটা নিয়ে একটু ভাই বলতেন আমাদেরকে যে কিউএ আর হচ্ছে টেস্টার, আমি কোশ্চেনটা করতাম আপনাকে যে এটা মানে এটার আসলে ভাই পার্থক্যটা কি, এবং তার সাথে হচ্ছে ম্যানুয়াল এন্ড হচ্ছে অটোমেশন টেস্টিং, এই দুটো নিয়ে যদি একটু আমাদেরকে গাইড করতেন। কারণ এই শব্দগুলো নিয়ে এখন কিন্তু আসলে আমাদের কমিউনিটিতে বলা যেতে পারে খুব ভালোই চর্চা হইতেছে যে ম্যানুয়াল শিখলে হবে না, অটোমেশন শেখা লাগবে। ওরা বলে যে ম্যানুয়াল না শিখলে তুমি আসলে অটোমেশন কিভাবে শিখবা, এই বিষয়টা যদি একটু আমাদেরকে একটু গাইড করতেন। ঠিক আছে। সো মেইনলি প্রথম ব্যাপারটা হলো কিউএ এবং টেস্টারের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি। মেইনলি কিউএ কিন্তু এটা পুরো যদি অ্যাব্রিভিয়েশন বলি, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, আর টেস্টার হলো যে এক্সিকিউশনটা করে। সো কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু একেবারে একটা প্রজেক্টের টোটাল কোয়ালিটি, নট শুধুমাত্র বাগ বের করে দিছি, বাগ নাই আমার একটা, এটাকে আমি রিলিজ করতেছি, এইটুকু পর্যন্ত আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স হয় না। আমার যে টেস্টিং প্রসেসটা আছে, বা একটা কিউএ ইঞ্জিনিয়ারের যে প্রসেস, টোটাল ওয়ার্ক প্রসেসটা আছে, সেটা প্রপারলি মেইনটেইন হচ্ছে কিনা, অর্থাৎ যে সময় ডেলিভারি দেওয়ার কথা সেই সময় ডেলিভারি হচ্ছে কিনা, যে পরিমাণ কাজ যার কতটুকু করা উচিত ছিল সে কতটুকু করতে পারছে কিনা, যে অনুযায়ী প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট হচ্ছে কিনা, ডেটা প্ল্যান ক্রিয়েট করা, যে ফিচার অ্যানালাইসিসের যেটা বললাম, যে আমার যদি ধরেন
নতুন একটা ফিচার, একটা বাটন অ্যাড করতে হবে, সেখানেও কিন্তু ফিচার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়। কিংবা একটা ডেট ফিল্ড আছে, সেখানে আমি জাস্ট একটা অ্যারো অ্যাড করব, কিংবা নতুন একটা ডেট ফরম্যাট অ্যাড করব, সেখানেও কিন্তু ফিচার অ্যানালাইসিস করতে হয়। এবং হলো নতুন কোনো এমন হলো যে এক্সিস্টিং কোনো ফিচারকে আমি ডিলিট করে দিব, বাদ করে দিব সিস্টেম থেকে, সেখানেও কিন্তু ফিচার অ্যানালাইসিস করতে হয়, যে সেখানে আসলে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা, এই অ্যানালাইসিস গুলো করতে হয়। কারণ সে প্রিভিয়াসলি টেস্ট করে এসেছিল, সে জানে এটার জন্য কোথায় কোথায় প্রবলেম হতে পারে বা অন্যান্য ফিচারের সাথে রিলেশন আসলে কোথায়। তো কারণ একটা মাইক্রো সার্ভিসের সাথে আরেকটা মাইক্রো সার্ভিসের সম্পর্ক থাকে, আবার একটা ফিচারের সাথে আরেকটা ফিচারেরও অনেক সম্পর্ক থাকতে পারে। সো এই অ্যানালাইসিস গুলো তো আসলে কিউএ থেকে শুরু হয়। টেস্টারের কাজ হলো টেস্ট, যে আপনার যে টেস্ট প্ল্যান অনুযায়ী বা টেস্ট কেস যেটা লেখা আছে সেই অনুযায়ী এক্সিকিউশন করা, বা হচ্ছিল টেস্ট কেস গুলো লেখা। এইটুকু পর্যন্ত আসলে একটা টেস্টারের কাজ। অর্থাৎ কিউএ হচ্ছিল একটা ভাস্ট এরিয়া, তার একটা সাবসেট হলো টেস্টার থাকে। হ্যাঁ, সো কিউএ যখন বলেন আপনার আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য একবার প্রথম স্টেপ থেকে ইভেন্চুয়ালি একটা ফিচার ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে, আপনি টেস্ট করে দিয়েছেন, রিটেস্ট করা হয়েছিল, বাগ ফাইন্ডিং করা হয়েছিল, সেটা প্রোডাকশনে চলে গেছে। এরপরে যদি কোনো বাগ আসে বা সিস্টেমের পারফরমেন্সেরও কোনো ইস্যু আসে, তাহলে সেটার রেসপন্সিবিলিটি আসলে কিউএ এর থাকে, তখন কিন্তু টেস্টারের থাকে না। তখন কিউএ কে আসলে ধরে নেওয়া হয়, তারপরে তাকে দেখানো হয় যে এটা পারফরমেন্সটা আসলে বেটার করা যায় কিভাবে। অর্থাৎ একটা কিউএ তখন সাজেশন দিতে পারে। একটা টেস্টার যখন থাকে, সে কিন্তু ওই সাজেশনগুলো দেয় না, তার হলো একটা পাথ থাকে, সে পাথ অনুযায়ী সে এক্সিকিউশন করে যায়। টেস্ট কেস থাকলে সে টেস্ট কেস লিখতে পারে, নতুন করে টেস্ট কেস অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারে। কিন্তু আফটার ডিপ্লয়মেন্ট যে রেসপন্সিবিলিটি নেওয়ার দায়িত্ব যেটা থাকে, সেটাও কিন্তু কিউ এর পার্ট, অর্থাৎ মেইনটেনেন্সের পোর্শনটুকু, সেখানে কিন্তু টেস্টারের ইনভলভমেন্ট থাকে না। হ্যাঁ, সো আমরা আসলে এই দুইটাকে একসাথে করে ফেলি। টেস্টার খুবই ছোট পোর্শন যেখানে এক্সিকিউশনের পার্টটা থাকে, আর কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যে থাকে, সে আসলে একটা ফিচার বা সফটওয়্যারের শুরু থেকেই আসলে থাকে। ক্লায়েন্ট যখন ফিচার নিয়ে ডিসকাশন করবে একটা প্রজেক্ট ম্যানেজারের সাথে নতুন করে, সেখান থেকে আসলে আপনার জার্নিটা শুরু হয়, কিউ এর জার্নিটা। আর টেস্টের জার্নিটা হয় তখন টেস্ট কেস লেখা শুরু হয়, তার থেকে টেস্ট কেস এক্সিকিউশন করা পর্যন্ত, লগগুলো, ডিফেক্টের লগগুলো রাখা পর্যন্ত, এবং রিটেস্ট করা পর্যন্ত। হ্যাঁ, এবং কিউ এর পোর্শন হচ্ছিল ওই যে শুরু থেকে শেষ করে ডেভেলপমেন্ট হওয়ার পরে মেইনটেনেন্স ফেজেও কিউ এর আসলে ইনভলভমেন্টটা থাকে। এটা হলো দুইটার পার্থক্য। এবং ম্যানুয়াল আর অটোমেশন টেস্টিং এটা একটু জানতে চাই। তো ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং এর ব্যাপারটা হলো আমরা নরমালি যেটা চিন্তা করি আসলে অটোমেশন ইঞ্জিনিয়ার এসে ম্যানুয়ালকে রিপ্লেস করে দেয়, জিনিসটা আসলে কখনোই এরকম না। মানে ম্যানুয়াল কিউএ এবং অটোমেশন কিউএ ইঞ্জিনিয়ার আসলে কখনোই শত্রু না। আবার এমন অনেক জায়গায় আছে কিউএ এবং ম্যানুয়াল এবং অটোমেশন দুইটাই হলো একজনই করছে, এরকম হতেই পারে, স্বাভাবিক। এখন দুইটার আসলে রেসপন্সিবিলিটির জায়গাগুলো ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? আমাদের যখন একটা প্রজেক্ট থাকে যেটা অনেক লার্জ স্কেলের হতে পারে, 2-3 বছর 4 বছর, এমন অনেক প্রজেক্ট আছে 10-12 বছরও আসলে ডেভেলপমেন্ট ফেজে আছে, বা এগুলো নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে প্রতিনিয়ত। বিজনেস অ্যানালিস্ট যারা আছে নতুন করে ফিচার দিতে চায়, কিংবা যদি ক্লায়েন্ট প্রজেক্ট থাকে, ক্লায়েন্ট নতুন করে হয়তো বা 5 বছর পর পর্যন্ত ফিচার অ্যাড করতে থাকে, যে কারণে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সবসময় গ্রোয়িং অবস্থায় থাকে আর কি। সো যেটা হচ্ছে যে আমরা যখন এই ফিচারগুলো অনেক লার্জ স্কেলে চলে যায়, ধরে নিলাম আমি যদি চিন্তা করি যে ইউটিউব কিংবা গুগলের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, সো গুগলে তো নতুন নতুন ফিচার আসতেছে, ইউটিউবের নতুন নতুন ফিচার আসতেছে। সো আমার যেই প্রথম ব্যক্তি যে কিনা আসলে ফিচারের শুরু থেকে ছিল, সে টেস্ট করা শুরু করেছিল। এখন 1 বছর পরে ফিচার, প্রথম 6 মাসে ফিচার সংখ্যা ছিল হয়তো বা 5টা থেকে 6টা, এরপর 1 বছর 2 বছর এরকম 6-7 বছর পরে ফিচার সংখ্যা হয়ে গেল ধরেন 200, 300, 400 এরকম ফিচার সংখ্যা হয়ে গেল। এবং প্রত্যেকটা কোরিলেটিভ, অনেক SaaS বেসড প্রজেক্টে অনেক বেশি মাইক্রো সার্ভিস থাকে, অনেক বেশি একটার সাথে আরেকটা রিলেশন থাকে। সো ম্যানুয়াল যে টেস্টাররা থাকে, ম্যানুয়াল টেস্টাররা তো আসলে নতুন ফিচার আসার সাথে সাথে টেস্টিং করে, প্লাস হলো এই যে নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে, সেটার সাথে যখন কোরিলেটিভ কোনো ফিচার থাকে সেটা টেস্ট করলো। কিন্তু অনেক সময় আসলে বোঝা যায় না যে একটা ফিচারের জন্য আরেকটা কোনো ফিচারের কি প্রবলেম হয়েছে কিনা, সেটা সবসময় আসলে বোঝা যায় না। হয়তোবা SaaS প্রজেক্টে কোনো একটা CSS চেঞ্জ করে দিলে হয়তোবা অনেকগুলো পেজে দেখা যায় এই ইম্প্যাক্টটা থাকে, বাট ডেভেলপার যখন ডেভেলপ
করে তখন তার কনসার্ন থাকে আমি তো একটা পেজের জন্য চেঞ্জ করেছি, অনেক সময় এটা বোঝা যায় না ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। ব্যাক এন্ডের ক্ষেত্রে এপিআই এর ক্ষেত্রে সেম, আমরা যখন এক্সপোজ এপিআই গুলো ইউজ করি তখন ছোট ছোট প্যারামিটার গুলো আমরা যখন যেখানে ইউজ করতেছি হয়তোবা ওই এপিআই গুলো আরো অনেকগুলো প্রজেক্টের মাইক্রো সার্ভিসে ওই এপিআই গুলো ইউজ করা হচ্ছে। সো এটার ইম্প্যাক্ট অনেক জায়গায় থাকতে পারে, যেটা ডেভেলপারের মাথায় সবসময় থাকে না, এবং ডেভেলপার গুড প্র্যাকটিস হচ্ছিল ডেভেলপার বলে দেওয়া এখানে এখানে আপনি টেস্ট করতে পারেন। প্রবলেম হয় যখন ম্যানুয়াল টেস্টাররা ওই ফিচারগুলো সামহাও মিস হয়ে যায়, এবং মিস হওয়াটা খুবই স্বাভাবিক, এটা এটা তাদের দোষও না বলা যায় না, কারণ এত জায়গায় এত কিছু হিউম্যান এরর থাকে, কিংবা অনেক লার্জ স্কেলে ডেটা থাকে, বা দেখা যায় একটা ফর্মের আমরা অনেক ধরনের ইনপুট দিতে পারি, এত টাইপের ইনপুট সবসময় টেস্টিং করা সম্ভব না। কারণ যখন প্রজেক্টে থাকে আমরা দেখা যায় যেমন অ্যাজাইল প্রসেসের কথা যদি চিন্তা করি, ডেভেলপমেন্ট অ্যাজাইল প্রসেসে হয়তো বা 15 দিন কিংবা 1 মাস পর পর নতুন ফিচার ডেলিভারি হয়, ছোট ছোট করে হোক। সো এতগুলো ফিচার যে রেগুলার ডেলিভারি হচ্ছে, আমার তো পুরো সিস্টেমটাকে টেস্ট করতে হয়, আমরা রিগ্রেশন টেস্টিং বলি। এই রিগ্রেশন টেস্টিং আসলে 2 জন 3 জন বা যতজনই থাকুক কিউএ, সবাইকে দিয়ে এত বড় ফিচার আসলে একসাথে টেস্ট করা কখনোই সম্ভব না। এখানে অনেক হিউম্যান এরর থাকতে পারে, আমাদের হিউম্যান এররের জন্য দেখা যায় অনেক ফিচার আমরা ইচ্ছা করেই টেস্ট করি না, কিংবা সব ধরনের ডেটা দিয়ে টেস্ট করি না, কিংবা হলো একটার সাথে আরেকটা কোরিলেটিভ সেটা সবসময় মাথায় থাকে না যে সব ফিচারই আমার টেস্ট করতে হবে। এমন হতে পারে যে প্রোডাকশন থেকে ইস্যু আসলো, সেটার একটা বাগ ফিক্স করতে দিল, হট ফিক্স যেটাকে আমরা বলি, সেটার জন্য আমরা আসলে আমাকে হয়তো 1 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিতে হবে সেটা ফিক্স করে। তো এটার জন্য আমার একজন কিউএ যে এই সিস্টেমটা পুরোটা টেস্ট করতে 3-4 দিন লাগে বা 2 দিন লাগে, সেটা আসলে 1 ঘন্টা টেস্ট করে দেওয়া সম্ভব না। তার মানে কি আপনার এমন কোনো ওয়ে খুঁজে বের করতে হবে যেটাতে হিউম্যান এরর না থাকতে পারে, যেটাতে আপনার সময়ও অনেক কম লাগতে পারে, যেটাতে কোরিলেটিভ যে ফিচার গুলো আছে সেগুলো টেস্ট করা যায়, এটা আমার টেস্টিং এর ক্যাপাসিটির বাইরে, স্কোপের বাইরে। সো এই জন্যই আসলে অটোমেশনটা নিয়ে আসা। সো অটোমেশনটা এক্সিস্টিং যে ফিচার গুলো আছে সেটার উপর স্ক্রিপ্টটা রেডি করা হয়। তারপরে আসলে যখন আমাদের কোনো একটা ইমার্জেন্সি কেস হয়, কিংবা আমাদের পুরো সিস্টেমটা রান করতে হবে, কিংবা এক্সিস্টিং ফিচার গুলো নতুন ফিচারের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা ওখানে সেটা রান করতে হয়, সেই স্যুট গুলো রান করতে হয়, তখনই আমরা অটোমেশনটা রান করি, যেখানে আমাকে সময় বাঁচায়, যেখানে আমার হিউম্যান এরর কমায়, যেখানে আমার পারফরম্যান্সটা আমরা চেক করতে পারি। ইভেনচুয়ালি এটা তো হয় কিউ এনভায়রনমেন্ট কিংবা স্টেজিং এনভায়রনমেন্টে। অটোমেশনের আরেকটা স্কেল আপ এখন রিসেন্টলি হয়ে গেছে, সেটা এখন ডেভেলপাররা তাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেখানে আছে সেখানেও অটোমেশনটা রান করে, অর্থাৎ ডেভেলপমেন্ট করার পর আমার ওই এক্সিস্টিং ফিচার অন্য কোনো ফিচারে ইম্প্যাক্ট করে কিনা ওটার জন্য সেটাও সেই অটোমেশন স্ক্রিপ্টটা রান করে তখন। অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্সের নিয়ে এতটাই কনসার্ন পুরো ওয়ার্ল্ড আসলে এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোতে, কারণ সবাই আবার কম্পিটিটর অনেক বেশি। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স করা। ম্যানুয়াল টেস্টারকে ওইভাবে আসলে টেস্ট করা সম্ভব না, ইভেন ডেভেলপারও ওভাবে টেস্ট করতে পারবে না সব হোল সিনারিও গুলো, সব পাথ গুলো। সো এই জন্য অটোমেশনটা ইউজ করা হয়। কিন্তু ফিচার যখন প্রথম আসে, কিরকম ভাবে টেস্ট করতে হবে, প্রথম যেই ইনিশিয়াল স্টেপটা সেটা আসলে ম্যানুয়াল কিউএ নেয়, সে আসলে ম্যানুয়ালি পুরোটা আগে টেস্ট করে, তারপর যখন এটা ডেলিভারেবল থাকে, এটা যখন স্টেবল হয়, তখনই ওখানে আসলে অটোমেশনটা শুরু করা হয়। এটাই নর্মাল প্র্যাকটিস হয়ে থাকে। সো ম্যানুয়াল কিউএ যে সবসময় একেবারেই বাদ এমনটা না। সো ম্যানুয়াল হচ্ছে ইনিশিয়াল স্টেজ, যখন আপনার এটা স্টেবল ভার্সন তখন আসলে অটোমেশন স্টেজে চলে যায়। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সো সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, আমাদের ওস্তাদ প্ল্যাটফর্ম থেকে আমাদের এসকিউএ ম্যানুয়াল এন্ড অটোমেটেড টেস্টিং এর যে 8th যে ব্যাচটা আছে, অর্থাৎ 8ম ব্যাচটা আসলে শুরু করতে চাচ্ছি সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে। এন্ড হৃদয় ভাই আপনাদের সাথে থাকবেন এবার পুরো জার্নিটাতে, ওনার হাতেই আপনারা ম্যানুয়াল টেস্টিং এন্ড অটোমেশন টেস্টিং আসলে শিখবেন। সো we are so much lucky to have হৃদয় ভাই in our instructor panel, and hopefully যে 2024 সালে যদি কারো আসলে টার্গেট থাকে যে একজন ইন্টার্ন বা জুনিয়র পজিশনের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে একটা কোর্স করে আসলে সিনিয়র হয়ে যাওয়া যায় না আর কি। তো একটা 4 মাস বা 5 মাসের যে কোর্সটা থাকে শেষ করার পরে কিন্তু একজন যদি জুনিয়র বা ইন্টার্ন কিউএ রিসোর্স হিসেবে যদি মার্কেটে এন্ট্রি নিতে চান, উই বিলিভ যে একটা ভালো রিসোর্স হয়তো বা আপনার জন্য হতে পারে এই কোর্সটা। আমি কমেন্ট সেকশনে কোর্সের লিংকটা দিয়ে রাখছি। এন্ড হৃদয় ভাইকে যদি একটু আসলে ভাই যদি টার্গেট যদি বলি আপনাকে যে ভাই এই ইন্ডাস্ট্রিটা আসলে সামনে কেমন গ্রো করবে বলে আপনার কাছে অন্তত মনে হচ্ছে, যদি ভাই বলতে। একটু আগেই যে ডিসকাশনটা আমি করছিলাম যে আসলে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি একজন আরেকজনের বিশাল কম্পিটিটর।
প্রত্যেকটা প্রজেক্ট বা সিস্টেম একটা আরেকটার বিশাল কম্পিটিটর। যদি মার্কেটে দেখেন উবার যেরকম আছে, পাঠাও আছে, এবং উবার পাঠাও আছে শুধু এমনটা না, আরো অনেকগুলো আসলে এরকম ডেলিভারি রাইড শেয়ারিং কোম্পানি আছে, ফুড ডেলিভারি কোম্পানি আছে, সবাই কিন্তু বিজনেস করছে, কেউ বিজনেস লস করছে। তার মানে কি, আমার একটা গ্রোয়িং বিজনেসে আমার কম্পিটিশন আসছে, যেটাকে আমরা বলি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট মার্কেটিং এর ভাষায়। সো সেই মার্কেটেও আসলে কম্পিটিশন থ্রো করে মানুষজন বিজনেস করে যাচ্ছে, কেউ ভালো বিজনেস করছে, কেউ একটু কম ভালো বিজনেস করছে। এখন কে ভালো বিজনেস করছে বা কম ভালো, তাদের প্রত্যেকেরই থাকে আরো মানে বিজনেসটাকে আরো বেশি এগিয়ে নেওয়া। সো বিজনেস, সেজন্য প্রত্যেকটা এখন ইন্ডাস্ট্রিতে বিজনেস অ্যানালিস্ট থাকে, ডেটা অ্যানালিস্ট থাকে, এদের আসলে রেসপন্সিবিলিটি কি, মানুষ কি ধরনের ফিচার চায় সেটাকে নিয়ে আসা, নতুন করে ইনভলভ করা, এবং ফিচার আমি অ্যাড করে দিলাম। ফর এক্সাম্পল, আমি ধরেন একটা ফুড ডেলিভারি কোম্পানিতে অ্যাড করে দিলাম, আমি কালকে ফুড ডেলিভারি করতে চাই একটা নির্দিষ্ট টাইমে, দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমি লাঞ্চ আওয়ার, আমার এখানে আমি ফুড ডেলিভারি আমি চাই। সো আমার ওখানে ফুড ডেলিভারি করার জন্য আমি ক্যালেন্ডার অ্যাড করতে পারি, আমি একটা অর্ডার ক্রিয়েট করে রাখতে পারি, প্রি অর্ডার ক্রিয়েট করতে পারি, বুকিং দিতে পারি। তো ধরেন বুকিং আমি দিতে পারি, এখন যদি আমি বুকিং দেওয়ার পরে ওই সিস্টেমটা ঠিক করে রেসপন্স নাই করে, বা আমার কাছে মনে হচ্ছে ইউআইটা দেখতে ভালো হচ্ছে না, বা আমি দিলাম সার্ভার অনেক স্লো, আবার দেখা গেল হলো আমি এক জায়গায় ক্লিক করলাম, কোনো ধরনের রেসপন্স না এসে ব্যাক এন্ডে কোনোভাবে অর্ডার হয়ে গেছে, আমি ক্যান্সেল করতে পারছি না, অনেকগুলো বা বিভিন্ন ধরনের ডেটা দিয়ে আমি টেস্ট মানে এক্সিকিউশনে গেলাম অ্যাজ এ এন্ড ইউজার, মানে আমি একজন নর্মাল ক্লায়েন্ট হিসেবে, তাহলে আমি অবশ্যই ওই সফটওয়্যারের নতুন কোনো ফিচার আসছে, মানে সিস্টেমে নতুন ফিচার আছে যেটা অন্য কোনো সিস্টেমে নাই, বা যেটা আমার আসলে কোনো কাজে লাগতেছে না, কিংবা আমার হলো আমি পেমেন্ট করলাম, হয়তো বা ক্যান্সেল করতে যাচ্ছি, তাও আমার পেমেন্ট কেটে নিচ্ছে, আমার সাথে সাথে কোনো ধরনের মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো ওই মানে একটা সিস্টেম অ্যাডিশনালি নতুন সিস্টেম, ভালো সিস্টেম অ্যাড করা, সেটাতে অনেকগুলো বাগ বা প্রবলেম রেখে সেটা ভালো আপনাকে অ্যাজ এ সিস্টেম ফিডব্যাক দিবে, বা আপনি ফিডব্যাক নেবেন ওই সিস্টেম থেকে বা ইউজ করবেন, নাকি যে সিস্টেমটা এক্সিস্টিং ফিচার অনেক বেশি স্টেবল ফিচার আছে সেটা আপনি ইউজ করবেন। এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় আমি যে সিস্টেমটা অনেক বেশি স্টেবল, ফিচার কম হোক বা স্টেবল সিস্টেম, সেটা আমি ইউজ করবো, কারণ সেখানে আমি প্রতারণার শিকার হচ্ছি না, খুবই স্বাভাবিকভাবে। সো আমি যদি এইভাবেই আগাই যে মানে তার মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে সেম ফিচার থাকতে পারে, নতুন ফিচার থাকতে পারে, আমার অনেকগুলো মানে সফটওয়্যার কোম্পানি আছে যেগুলো আমাকে একই ধরনের সার্ভিস প্রোভাইড করে, তাহলে যেখানে আমাকে স্টেবল সার্ভিস দিবে আমি সেটাই ইউজ করব। সার্ভিসটা ইন্টারেস্টিং হতে পারে, সেটা অবশ্যই ব্যাপার, বাট সেটা স্টেবল হতে হবে আমার কাছে। সো এই স্টেবল হওয়া আপনার, তার মানে প্রথম প্রায়োরিটি জায়গা হচ্ছে একটা স্টেবল সার্ভিস হওয়া, যেটা আসলে কোনো লুপ ফল নাই, যেখানে আমি কোনো প্রবলেম ফেস করি না, সেই সার্ভিসটা। ক্রাউডসোর্সিং মার্কেট তো এখন তো আসলে সব সিস্টেমে আসলে ক্রাউডসোর্সিং এর মাধ্যমে যায়। সো ওই সিস্টেমটা ইউজ করার জন্য তার মানে আমাকে কোয়ালিটি অ্যাসুরেন্স করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা শুধুমাত্র আমি ডেলিভারি কোম্পানি করলাম, রাইড শেয়ারিং কোম্পানি করলাম এমনটা না, যে কোনো আমার যদি পোর্টফোলিও সাইটও হয়, সেখানে যদি আমি অনেকগুলো বানান ভুল থাকি, আমি দেখি একটা মেনুতে ক্লিক করলে মেনুতে ঠিক করে অপারেট করছে না, নেভিগেট হচ্ছে না, সেটাও আমার জন্য নেগেটিভ, আমি পোর্টফোলিও সাইটে দিব না, আমি হয়তো বা লজ্জায় আসলে এটা শেয়ারও করতে পারবো না আরেকজনকে। সো তার মানে প্রত্যেকটা মানে মানে এন্ড ইউজারের জন্য স্টেবল একটা সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্টেবল সিস্টেম আপনাকে কখনো একটা ডেভেলপার সেই দিতে পারে না। সো স্টেবল সিস্টেম আপনাকে দিবে কোয়ালিটি অ্যাসুরেন্স হওয়ার পর। ডেভেলপার যখন ডেভেলপ করে সে কিন্তু মাইন্ডসেটে কখনোই এটা রাখে না যে আমার পুরোটা কোয়ালিটি অ্যাসুরেন্স করে আমি পুরোটা ডেলিভারি দিব, তাহলে আসলে ডেভেলপমেন্ট মানে সম্ভবই না, নিজের কোডে আসলে বাগ বের করে ব্যস্ত হয়ে যেত, যেটা মানে অবশ্যই ফিজিক্যাল না ব্যাপারটা। সো তখন আসলে কোয়ালিটি অ্যাসুরেন্সের দরকার। তার মানে আমার এখনকার মার্কেটে সবচেয়ে বড় কম্পিটিশন জায়গা হচ্ছে স্টেবল সফটওয়্যার। স্টেবল সফটওয়্যার পাওয়ার জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য আপনার কিউএ থাকতে হবে। এবং প্রত্যেকটা কোম্পানি, যেই কারণে যেটা বললাম, এখন কোম্পানিগুলোর প্রজেক্ট পাওয়ার সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট থাকে আপনার কোম্পানিতে কি কোয়ালিটি অ্যাসুরেন্স হবে কিনা, সবচেয়ে বেশি ভয় থাকে সেখানে ক্লায়েন্টের। সো সেটা যদি ইনশিওর করতে চান অবভিয়াসলি কিউ এর প্রয়োজন। এবং তার মানে যত সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসছে, যত প্রজেক্ট আসছে, সেখানে মাস্ট একটা কিউ এর মাস্ট একটা মানে 2:1 আমি যেটা বলছি, বা 3:1 একটা কিউ এর দরকার। বাট সফটওয়্যার প্রজেক্টের জন্য তো এত কম সংখ্যক হয় না, হয়তো 4-5 জন 10 জন ডেভেলপার থাকে, তার মানে 3-4 জন হয়তো বা কিউএ থাকতেছে। কিউএর আবার প্রত্যেকটা কিউএর রেসপন্সিবিলিটি আলাদা থাকে, সবাই সব ফেজে কাজও করে না। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা মাস্ট অনেক বড় গ্রো করছে। এবং আমি তো অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের জন্য কাজ করছি, অস্ট্রেলিয়ায় কাজ করছি বিভিন্ন প্রজেক্টে। সো আমি এখানে দেখি আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য প্রায় আমাদের জানুয়ারি থেকে 2 জন নিব, ওপেনিং আছে, আমরা প্রপার একটা পার্সন পাচ্ছি না। আমরা অনেক কষ্টে একজনকে পেয়েছি,
খুবই রিসেন্টলি। সো মানে এরকম কোয়ালিটি সম্পূর্ণ, মানে আপনি কিউএ কিন্তু আপনার কোয়ালিটি না থাকলে আসলে প্রবলেম। সো কোয়ালিটি সম্পূর্ণ মানুষের খুবই অভাব। সো এখন এখানে আসলে একটা বিশাল ফাঁকা একটা ভ্যাকেন্সি আছে, যেখানে আপনি দেখবেন প্রতিদিন হাজার হাজার কিউএ নিচ্ছে, পুরো ওয়ার্ল্ডে হাজার হাজার লাখ লাখ কিউএ নিচ্ছে বেসিক্যালি। সো ওখানে আসলে ওই মানে পারফেক্ট মানুষটা স্টেপ আউট করতে পারে না, ওইখানে স্টেপ আপ করে ইন্টারভিউ পর্যন্ত হয়তো বা যেতে পারছে না। সো মানে সে হয়তো খুঁজে পাচ্ছে না। অনেকেই ইন্টারেস্টেড না কিউএ ফিল্ডে, অনেকে মনে করে স্যালারি কম, কিংবা অনেকে মনে করে ডেভেলপার হলে আমি বেশি বেনিফিটেড পাবো, এরকম অনেক ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন থাকে। বাট ব্যাপারটা এরকম না। আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ হন, আপনি ডেভেলপার বা কিউএ এরকম কোনো ধরনের বাধা ধরা থাকে না। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট সম্পূর্ণ। কিউএ ইজ এ মাইন্ডসেট। আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, আপনি যদি ওইটাতে চয়েস অফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনার প্রতি আপনার যদি বিশ্বাস থাকে, আপনি জব পাবেন। আর ভ্যাকেন্সির কথা বললাম, হিউজ ভ্যাকেন্সি, মানে আমরা নিজেরাও খুঁজে পাই না, অনেক মানুষজন অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। সো কোয়ালিটি সম্পূর্ণ মানুষের ভ্যাকেন্সি অনেক বেশি। বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই, এত রাত জেগে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কালকে সকালে আবার যেহেতু রিমোট জব মনে আপনি করেন, তো হচ্ছে টাইমটা আসলে মেনটেন করতে হয়। তো এত রাত পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই অনেক 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 ধন্যবাদ, এবং অডিয়েন্সদেরকেও ধন্যবাদ, তারা পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন একটা সেশনে। তো হৃদয় ভাইকে ধন্যবাদ দিই। আজকে সেশন আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট এভরিওয়ান।